হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে সেকেন্ড সেমিস্টারের জন্য ডিএসসিসি 2 পেপারে পড়াশোনা করছো তাদের যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো ভারতীয় সুপ্রিম কোর্টের কার্যাবলী। ঠিক আছে, তো এটা থাকবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ডিএসসিসি 2 পেপারের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে তোমাদের জন্য এখানে একটা স্পেশাল অফার চলছে যেটা হলো শুধুমাত্র 99 রুপিজে রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা আমাদের এখানে পেয়ে যাবে মেজর বা মাইনর যে কোনো কোর্স পারচেসে পুরোপুরি 50% অফ। ঠিক আছে, তো এই সুযোগটা উপভোগ করার জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে এই অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আচ্ছা, তো চলো এবার তোমাদের যে মেন টপিকটা রয়েছে আজকে, তো সেই মেন টপিকটা সম্পর্কে আলোচনা করা যাক, যেটা হলো ভারতীয় সুপ্রিম কোর্টের কার্যাবলী। কী কী কাজ করে থাকে ভারতীয় সুপ্রিম কোর্ট, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম যে কাজটা আমরা এখানে দেখে নেব সেটা হলো মূল এলাকা বা আদি এখতিয়ার। ঠিক আছে, বা মূল এলাকাযুক্ত কী কী কার্যাবলী করে থাকে সুপ্রিম কোর্ট সেটা দেখো। তো যে সমস্ত মামলা সরাসরি অন্য কোনো নিম্ন আদালতে না গিয়ে প্রথমেই সুপ্রিম কোর্টে দায়ের করা হয় সেগুলিকে মূল এলাকার অন্তর্ভুক্ত করা হয়। যে কোনো ধরনের মামলা কিন্তু সোজা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে কিন্তু আসে না। ঠিক আছে, এবং যেই মামলাগুলো ডাইরেক্ট সুপ্রিম কোর্টে আসে, ঠিক আছে, অন্য কোনো কোর্টে না গিয়ে সোজাসুজি সুপ্রিম কোর্টেই পেশ করা হয় সেগুলোকে বলা হবে মূল এলাকাযুক্ত। ঠিক আছে, মূল এলাকার অন্তর্ভুক্ত এগুলোকে ধরা হয়ে থাকে। প্রধানত যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা সংক্রান্ত বিবাদগুলো এখানে আসে। তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা সংক্রান্ত যেই সমস্ত বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয় মামলাগুলো সুপ্রিম কোর্টে ডাইরেক্ট নেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট, কেন্দ্র বনাম এক বা একাধিক রাজ্যের বিবাদ যদি বাধে, কেন্দ্রের সাথে এক রাজ্যের বা এক থেকে বেশি রাজ্যের যদি কখনো বিবাদ বাধে তাহলে সেই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আসে। ভারত সরকার এবং কোনো একটি বা একাধিক রাজ্যের মধ্যে যদি বিরোধ ঘটে বা বিরোধ বাধে তাহলে সেটা সুপ্রিম কোর্টে এটার মীমাংসা করা হয়। এককেন্দ্রিক কেন্দ্র এবং রাজ্য বনাম অন্য দিকের রাজ্য থেকে এককেন্দ্রিক কেন্দ্র এবং রাজ্য বনাম অন্য কোনো রাজ্যের সঙ্গে যদি কখনো বিবাদ বাধে, ঠিক আছে, বা বিরোধ হয় তাহলে সেই ব্যাপারটাও কিন্তু সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয়। একদিকে ভারত সরকার ও কিছু রাজ্য এবং অন্যদিকে এক বা একাধিক রাজ্যের মধ্যে যদি বিরোধ ঘটে, ভারত সরকার এবং একটা রাজ্যের সাথে অন্য কোনো রাজ্যে যদি বিরোধ বাঁধে তাহলে সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের এখতিয়ারে আসে। ঠিক আছে, নেক্সট রয়েছে রাজ্য বনাম রাজ্য বিবাদ। একটা রাজ্যের সঙ্গে যদি অন্য আরেকটা রাজ্যের যদি কখনো বিবাদ বাঁধে, দুই বা ততোধিক রাজ্যের মধ্যে পারস্পরিক কোনো বিরোধ যদি দেখা যায় বা পারস্পরিক কোনো বিবাদ লেগে থাকে তাহলে সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে চলে আসে। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে সেটা হলো আপিল এলাকা। এতক্ষণে আমরা পড়লাম মূল এলাকার যে এলাকাগুলো রয়েছে, বিষয়গুলো রয়েছে, এখন আমরা দেখব আপিল এলাকা। আপিল এলাকা কী রয়েছে সুপ্রিম কোর্টের, দেখো, ভারতের সর্বোচ্চ আপিল আদালত হিসেবে সুপ্রিম কোর্ট 4 ধরনের মামলা আপিল শুনানি করতে পারে। তো আপিল আদালত হিসেবে টোটাল 4 ধরনের মামলা সুপ্রিম কোর্টে শুনানি করা হয়। তো প্রথম যেটা এখানে দেখব সেটা হলো সাংবিধানিক আপিল। সাংবিধানিক আপিল বলতে বোঝানো হয়েছে হাইকোর্ট যদি এই মর্মে শংসাপত্র দেয় কোনো মামলা সংবিধানের ব্যাখ্যা
জড়ো হয়েছে, তবে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়। ঠিক আছে, তাহলে তার বিরুদ্ধে মানে এমন কোনো মামলা যদি হাইকোর্ট যদি মনে করে যে কোনো শংসাপত্র দেয় যে কোনো মামলায় সংবিধানের ব্যাখ্যা জড়িয়ে আছে, সংবিধানের ব্যাখ্যা যদি কোনো মামলায় জড়িয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কিন্তু আপিল করা যাবে। ঠিক আছে, দ্বিতীয় নম্বরে বলেছে এখানে দেওয়ানি আপিল। দেওয়ানি আপিলে বলা হয়েছে সম্পত্তি বা অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইনি জটিলতা থাকলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে। তো দেওয়ানি সংক্রান্ত মামলা বলতে যে কোনো ধরনের অর্থনৈতিক সমস্যা, ঠিক আছে, সম্পত্তিগত সমস্যা বা অর্থনৈতিকগত সমস্যার ক্ষেত্রে যদি কোনো আইনি জটিলতা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করা যাবে। নেক্সট রয়েছে ফৌজদারি আপিল। ফৌজদারি আপিলের ক্ষেত্রে যদি কোনো মামলায় হাইকোর্ট নিম্ন আদালতে খালাসের নির্দেশে বাতিল করে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেয়, তবে সরাসরি সুপ্রিম কোর্টে সেটা আপিল করা যায়। ঠিক আছে, হাইকোর্টের কোনো মামলাকে যদি পুরোপুরি বাতিল করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে সেই মামলার ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করা যাবে। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে বিশেষ অনুমতির মাধ্যমে আপিল। তো বিশেষ অনুমতির মাধ্যমে আপিল যে কথাটা এখানে বলা হয়েছে, দেখো এটা হচ্ছে ভারতের যে কোনো আদালত বা ট্রাইব্যুনালে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নিজের ইচ্ছা অনুসারে বিশেষ আপিল শুনানি অনুমতি দিতে পারে। যে কোনো ভারতের যে কোনো আদালতের, ঠিক আছে, যে কোনো আদালত বা যদি কোনো বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি এখানে কি বলেছে সুপ্রিম কোর্টের নিজের ইচ্ছা অনুসারে বিশেষ আপিলের মাধ্যমে এখানে কিন্তু সুপ্রিম কোর্টে এই আপিলটা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে নির্দেশ বা রিট জারি এলাকা। প্রথমে যেটা বললাম মূল এলাকা, তারপরে আপিল এলাকা, এবং তৃতীয় নাম্বারে যেটা রয়েছে সেটা হলো রিট জারি এলাকা বা নির্দেশ জারি এলাকা। এখানে বলা হচ্ছে দেখো যে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টকে সংবিধানের রক্ষাকর্তা এবং অভিভাবক বলা হয়ে থাকে। ঠিক আছে, নাগরিকদের মৌলিক অধিকার এবং রক্ষার জন্য, ঠিক আছে, নাগরিক যে যতগুলো মৌলিক অধিকার রয়েছে এই অধিকারগুলোকে রক্ষার জন্য সুপ্রিম কোর্টকে কিন্তু অভিভাবক হিসেবে বা রক্ষাকর্তা হিসেবে ধরা হয়ে থাকে। ধারা 32 নম্বর ধারা অনুযায়ী কোনো নাগরিকের মৌলিক অধিকার খর্ব হলে সুপ্রিম কোর্ট 5টি বিষয়ে লেখ জারি করতে পারে। কোনো নাগরিকের যদি কখনো মৌলিক অধিকার যদি নষ্ট করা হয় বা সেটাকে যদি অমান্য হয়ে থাকে, সেই অধিকারটা যদি খর্ব করা হয়, তাহলে 5টি ক্ষেত্রে কিন্তু এখানে রিট জারি করতে পারে বা লেখ জারি করতে পারে সুপ্রিম কোর্ট। তো প্রথম যেই বিষয়টা রয়েছে সেটা হলো বন্দি প্রত্যক্ষীকরণ। বন্দি প্রত্যক্ষীকরণ বলতে বোঝানো হয়েছে অবৈধভাবে আটকে রাখা ব্যক্তিকে আদালতের সামনে হাজির করার নির্দেশ। কোনো ব্যক্তিকে যদি অবৈধভাবে আটকে রাখা হয়, তাহলে তাকে কিন্তু আদালতের সামনে কিন্তু পেশ করতে হবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে। ঠিক আছে, দ্বিতীয় নম্বরে রয়েছে কি পরমাদেশ। তো পরমাদেশ বলতে এখানে বোঝানো হয়েছে কোনো সংস্থাকে তার আইনি কর্তব্য পালনের নির্দেশ। কোনো সংস্থা যদি তার আইনি কর্তব্য পালন না করে বা পালন করতে যদি ব্যাহত হয়, তাহলে সুপ্রিম কোর্ট তাদেরকে নির্দেশ দিতে পারে তারা যেন তাদের আইনি যতগুলো কর্তব্য রয়েছে তারা যেন সঠিকভাবে পালন করে থাকে। নেক্সট হলো প্রতিষেধ। তো নিম্ন আদালতকে তার এখতিয়ারের বাইরে কাজ করতে বাধ্যতা। প্রতিষেধ বলতে এখানে বোঝানো হয়েছে সুপ্রিম কোর্টের নিচে যতগুলো আদালত রয়েছে সেই আদালত যেন তাদের যতটা কাজ করার ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার মধ্যে থেকেই যেন তারা কাজ করে, ক্ষমতার বাইরে গিয়ে যেন কেউ কোনো যেন কাজ না করে। তো এই সম্পর্কেও সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে। নেক্সট রয়েছে অধিকার পৃচ্ছা। বলতে বোঝানো হয়েছে কোনো ব্যক্তি কোনো অধিকারকে সরাসরি পদ দখল করে আছে বা তা জানতে চাওয়া। ঠিক আছে, কোন ব্যক্তি কোন ধরনের পদ গ্রহণ করে আছে বা কোন অধিকার রয়েছে, তো সেই অধিকারটা জানার ইচ্ছাটাকে এখানে বলা হয়েছে অধিকার পৃচ্ছা। তারপরে যেটা রয়েছে উৎপ্রেষণ। উৎপ্রেষণ বলতে বোঝানো হয়েছে নিম্ন আদালতের কোনো মামলা পর্যালোচনার জন্য উচ্চ আদালতে হস্তান্তরের নির্দেশ। নিম্ন আদালতে যদি কোনো মামলা দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে সেই মামলাকে উচ্চ আদালতে পেশ করার জন্য যে নির্দেশ দেওয়া হয় সেটাকে আমরা উৎপ্রেষণ বলতে পারবো বা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।